সুযোগ পাচ্ছি। সেই সাথে আপনাকে অভিনন্দন জানাতে চাই মাননীয় স্পিকার। আমরা একই আদালত পাড়ে কার্যরত ছিলাম। আপনার দক্ষতা এবং আপনার পেশাগত সততার কারণে সাধারণ যারা ভুক্তভোগী তারা যেভাবে উপকৃত হয়েছে, ঠিক তেমনিভাবে এই মহান সংসদকে আপনি আরও বেশি আলোকিত করার জন্য কাজ করবেন এই আশা করি। আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমি আমার নেতা এই সংসদ দলের সংসদ নেতা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। উনি আমাকে মনোনয়ন প্রদানের মাধ্যমে আমার উপর আস্থা রেখেছে। পাশাপাশি আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমার নির্বাচনী এলাকা হাতীবান্ধা এবং পাটগ্রামের সাধারণ মানুষকে, যারা তাদের মূল্যবান ভোট প্রদান করে এই সংসদে এসে তাদের পক্ষে কথা বলার জন্য সুযোগ দান করেছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 2টি উপজেলা, একটি হাতীবান্ধা একটি পাটগ্রাম, এবং এই 2 উপজেলায় 2টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে। কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 2টিতেই কোনো পরিচ্ছন্নতা কর্মী নাই। দ্বিতীয়ত হইল এখানে এক্সরে মেশিন আছে 2টি উপজেলায়, এবং এখানে ইসিজি মেশিন আছে, কিন্তু কোনো অপারেটর পোস্টিং নেই। হাতীবান্ধায় 11টি, পাটগ্রামে 12টি বিশেষজ্ঞ চিকিৎসকদের পদ থাকলেও একজন বিশেষজ্ঞ কর্মরত নাই। আপনার মাধ্যমে আমি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টিতে আনতে চাই যে এই নিয়োগগুলো দেওয়ার ব্যাপারে উনি কার্যকর ভূমিকা রাখবেন কিনা। আমরা অতি সত্বর এই বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য জনবলগুলো পাবো কিনা। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা উইল ওয়ার্ক টুগেদার ইনশাআল্লাহ, এখানেও একসাথে কাজ করব। ধন্যবাদ। মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মইনুল ইসলাম খান। মইনুল ইসলাম খান। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার 71 বিধির নোটিশ দিয়েছিলাম। এটি আমার নির্বাচনী এলাকার অন্তর্গত হরিরামপুর উপজেলা, একটি নদী ভাঙ্গন কবলিত উপজেলা। এই উপজেলায় মোট 13টি ইউনিয়নের মধ্যে আজিমনগর, নেসরাগঞ্জ, সুতানড়ি, কাঞ্চনপুর, হারুকান্দি, এই 6টি ইউনিয়ন বেশিরভাগ অংশই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। বাকি এছাড়াও আরও 3টি ইউনিয়ন রামকৃষ্ণপুর, গোপীনাথপুর সহ অন্যান্য ইউনিয়নের এখনই নদী ভাঙ্গন কবলিত হচ্ছে। আমার দৃষ্টি আকর্ষণ মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের নিকট যে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই এখানে জিও ব্যাগ কিংবা অন্য কোনো উপায়ে এই নদীর তীরবর্তী লোকদের, অসহায় লোকদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা নেওয়া। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, টাঙ্গাইল 4। জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, টাঙ্গাইল 4। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে তো না? আসসালামু আলাইকুম। আমার আজকের দিনে আমি নিজেকে খুব গর্ববোধ করতেছি। এই জাতীয় সংসদে আমি প্রথম দাঁড়িয়ে কথা বলতে পারছি। সঙ্গে সঙ্গে আমি সর্বপ্রথম যে নেতার কথা শ্রদ্ধা স্মরণ করছি সে হলো আমাদের বাংলাদেশের ইতিহাসের, রাজনীতির ইতিহাসে এবং গণতন্ত্রের ইতিহাসে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি আমার প্রাণ প্রিয় নেত্রী, যে নেত্রীর ত্যাগের বিনিময়ে, যে নেত্রীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই পর্যায়ে আসতে পেরেছি এবং এই পার্লামেন্টে উপস্থিত হতে পেরেছি, সেই নেত্রী মরহুম ম্যাডাম খালেদা জিয়াকে। সঙ্গে সঙ্গে স্মরণ করছি যে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়ে, আজকে এই মনোনয়ন দিয়ে আজকের এই পার্লামেন্টে আমাকে উপস্থিত থাকার জন্য, মনোনীত হওয়ার জন্য সহযোগিতা করেছেন। তাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমার অনেক বক্তব্য আমার কালিহাতী উপজেলা নিয়ে, আমি সময় সেরকম পাই নাই। শুধু একটা কথাই আমি বলতে চাই, আমার কালিহাতীর এলেঙ্গা উপজেলায় যমুনা ব্রিজের যে রাস্তাটি, সেই ফ্লাইওভারটি ছিল আমাদের
1538 মিটার, সেটা হয়েছে মাত্র 568 মিটার। আপনারা জানেন এই ফ্লাইওভারের কারণে এলেঙ্গা দিয়ে হাজার হাজার গাড়ি ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ হয়ে থাকে। তাই এই রাস্তাটি, এই ফ্লাইওভারটি দ্রুত সম্পন্ন করা, যমুনা ব্রিজের রাস্তা। ধন্যবাদ। লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই মহান সংসদে এই সর্বপ্রথম দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমি এই সুযোগে আমার মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে মনোনয়ন দেওয়ার জন্য আমাদের নেতা, সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 1 রামগঞ্জ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপজেলা। আশেপাশের বেশ কয়েকটা উপজেলা থেকে জনসাধারণ রামগঞ্জ আসে এবং বাস যোগে তারা ঢাকা এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে তারা যায়। কিন্তু রামগঞ্জে কোনো বাস স্ট্যান্ড নাই। একটা জরাজীর্ণ একটা বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডটি একেবারেই পরিত্যক্ত এবং সেটি মাদক সেবীদের আড্ডাখানা। আমাদের শত শত যাত্রী অত্যন্ত কষ্টকর একটা অবস্থার মধ্য দিয়ে তারা চলাচল করছে, যাতায়াত করছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করব আমাদের জনগণের কষ্ট লাঘব করার জন্য রামগঞ্জে একটি বাস স্ট্যান্ড নির্মাণ করার জন্য। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। জনাব মোহাম্মদ মুক্তার আলী, যশোর 6। জনাব মোহাম্মদ মুক্তার আলী, যশোর 6। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। সাথে সাথে আমার নির্বাচনী এলাকা যশোর 6-এর সাধারণ জনগণের প্রতি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা পেশ করে বিভিন্ন সময়ে আন্দোলনে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং মানুষের অধিকার আদায়ের জন্য যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করে আমার মৌলিক প্রশ্ন তুলে ধরছি। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, বিশেষ করে আমার কেশবপুর উপজেলা একটি হেলথ কমপ্লেক্স আছে। হেলথ কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগী আসে, তাদের অ্যাকোমোডেশন সম্ভব হয় না। অধিকাংশ সময় বারান্দায় অনেক রোগী থাকতে বাধ্য হয়। এই হাসপাতালটি এমন জায়গায় অবস্থিত, পার্শ্ববর্তী উপজেলা মনিরামপুর, ডুমরিয়া, কলারোয়া এবং সাথে সাথে দুর্গত অঞ্চল থেকে রোগী ভর্তি হয়। এর কলেবার বৃদ্ধি করা প্রয়োজন। 50 শয্যা থেকে আমি 150 শয্যায় উন্নতি করার জন্য মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে এই হসপিটালটি যাতে আধুনিক সুযোগ সুবিধা পায় সেই জন্য তার কাছে জোর আবেদন পেশ করছি। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। নড়াইল 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আতাউর রহমান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নড়াইল 2 আসন, আমার সংসদীয় এলাকা লোহাগাড়া উপজেলা ও সদর উপজেলার আংশিক। আপনার অবগত আছেন মাননীয় স্পিকার, আজকের এই জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন মনোযোগ আকর্ষণের নোটিশে আমি মাননীয় সড়ক পরিবহন মন্ত্রীর প্রতি মনোযোগ আকর্ষণ করছি যে ঢাকা থেকে নড়াইল হয়ে বেনাপোল বন্দর পর্যন্ত প্রতিদিন শত শত ট্রাক এবং বাস সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে, কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখানে শেষ হয়েছে তারপরে আমার নড়াইল সীমান্ত থেকে শুরু করে যশোর পর্যন্ত 58 কিলোমিটার পথ, সেখানে 2 লেনের পথ হওয়ার কারণে 6 লেনের গাড়ির যে চাপ, সেই চাপটি 2 লেনের এটা চলাচল করতে যেয়ে দেখা যায় যে সেখানে আমাদের প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটে এবং এমন কোনো মাস নাই, এমন কোনো সপ্তাহ নাই যে এই রোডে 1 জন 2 জন 3 জন নিহত না হচ্ছে দুর্ঘটনার শিকার হয়ে। আজকে আমি মাননীয় সড়ক পরিবহন মন্ত্রীর প্রতি মনোযোগ আকর্ষণ করছি যে আজ নড়াইলের উপর দিয়ে যশোর বেনাপোল পর্যন্ত যে মহাসড়কটি গিয়েছে এটাকে অতি দ্রুত
2 লেন থেকে 6 লেনে উন্নীত করা প্রয়োজন। যদি 6 লেনে উন্নীত করতে যেও সময় লাগে, আপাতত এই মুহূর্তে অন্তত সড়কের দুই পাশে 4-4-8 ফিট সড়ক বর্ধিতকরণ প্রশস্তকরণ করা খুবই জরুরি। তা না হলে এখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষের চলাচল এবং পরিবহনের সাথে দুর্ঘটনার শিকার হয়ে মানুষ যেভাবে নিহত হচ্ছে, এটা আমাদের জন্য খুবই পীড়াদায়ক। সেজন্য আমি আজকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় সড়ক পরিবহন মন্ত্রীর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে এটা মনোযোগ আকর্ষণ নোটিশ দিয়েছি। নোটিশটা আমার এলাকার না, এটা সারা দেশের জন্য। সারা দেশে বেসরকারি শিক্ষক কর্মচারীগণের কল্যাণ তহবিলের টাকা যথাসময়ে প্রাপ্তি প্রসঙ্গে সারা দেশে হাজার হাজার বেসরকারি শিক্ষক কর্মচারীগণ চাকরি শেষে তাদের জমানো কল্যাণ তহবিলের টাকা যথাসময়ে না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। একজন বেসরকারি শিক্ষক কর্মচারী তার একমাত্র অবলম্বন তিলে তিলে জমানো কল্যাণ তহবিলের টাকা না পেয়ে, সেই টাকা বছরের পর বছর না পেয়ে সে কারণে জীবনযাপন করতে যে অনাহারে অর্ধাহারে দিনাপিয়াত করছে। এমত অবস্থায় মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি, সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষক কর্মচারীগণের কল্যাণ তহবিলের টাকার জন্য মাননীয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। কুমিল্লা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই পার্লামেন্টে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্যে। এই পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমার সভাপতিত্ব করার সৌভাগ্য হয়েছিল, কিন্তু এখানে আমাদের এলাকার এবং বিভিন্ন ধরনের সংকট সেই বিষয়গুলো আসলে আপনার মাধ্যমে সরকারের গৌরবপূর্ণ সরকারের জানার জন্যে আমি এই নোটিশটি প্রদান করেছি। মাননীয় স্পিকার, কুমিল্লা জেলা অত্যন্ত ঐতিহাসিক জেলা, ঐতিহ্যবাহী জেলা। লেখাপড়া, শিক্ষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় কুমিল্লায় বিভাগ করার ব্যাপারে বেশ আগে থেকেই নানা রকমের জল্পনা কল্পনা চলছে। বিগত যে স্বৈরাচারী সরকার, তারাও ঘোষণা করেছিল যে কুমিল্লা জেলা করবে, কিন্তু অন্য নামে, কুমিল্লার নামে নয়। এবং কুমিল্লায় নাকি এমন সব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছে এবং নাকি অত্যন্ত খারাপ শব্দ, সেই জন্য তিনি বিভাগ করবেন কিন্তু কুমিল্লার নামে করবেন না। সেখানে কুমিল্লার জনগণ দলমত নির্বিশেষে কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং বিগত সরকার তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত। ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিট অতিক্রান্ত হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর 1 মিনিট টাইম দেয়া যায় কিনা মাননীয় সদস্যকে? এই কুমিল্লার বিভাগের ব্যাপারটি সিদ্ধান্ত দিয়ে সমাধান দিয়ে যাবেন, কিন্তু সেই সমাধান দেন নাই। তাই আজকে এই পার্লামেন্টে আপনার মাধ্যমে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগকে বাস্তবায়ন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। সিলেট 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোসাম্মদ তাহসিনা রুশদীর।
ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা সিলেট 2-এর 2টি উপজেলার একটি বিশ্বনাথ পৌরসভার অন্তর্গত উপর দিয়ে প্রবাহমান ভাসিয়া নদী আজ অস্তিত্ব সংকটে। দীর্ঘদিন যাবৎ যথাযথ রক্ষণাবেক্ষণ ও নদী খননের অভাবে নদীটি মৃতপ্রায়। এছাড়াও নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং শহরে নির্দিষ্ট কোনো বর্জ্য ফেলার জায়গা না থাকায় সমস্ত ময়লা নদীতে ফেলা হচ্ছে। ফলে নদীটি শুধু ভরাটি হচ্ছে না, বরং পচা ময়লার দুর্গন্ধে পুরো শহর এখন সাধারণ মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে স্থানীয় প্রশাসনের চেষ্টায় নদী খনন প্রক্রিয়া ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং আমি প্রশাসনের সহযোগিতায় ইতিমধ্যেই 4টি অস্থায়ী ডাস্টবিন স্থাপন করতে পেরেছি। কিন্তু এই সমস্যা সমাধানের জন্যে শহরকে পরিচ্ছন্ন রাখতে একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ অত্যন্ত জরুরি। এছাড়াও যে ময়লা রয়েছে সেটিকে শহরের বাইরে নিয়ে যাবার জন্যে একটি ময়লা ফেলার গাড়ি প্রয়োজন। এমত অবস্থায় জনস্বার্থে এবং পরিবেশ রক্ষার্থে এবং এলাকার মানুষের স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের উপযোগী করার জন্যে একটি স্থায়ী ডাম্পিং স্টেশন এবং ময়লাবাহী গাড়ি বরাদ্দের জন্যে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। গাজীপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সালাউদ্দিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি গাজীপুর 4 কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারণ প্রসঙ্গে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কাপাসিয়া বিশাল জনপদ এবং ক্রমবর্ধমান জনসংখ্যার সুরক্ষা নিশ্চিত করতে বর্তমানে 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি একেবারেই অপ্রতুল। জনগণের ভোগান্তি লাঘব করতে এবং উন্নত চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে এটিকে 100 শয্যা বিশিষ্ট রূপান্তর করা অপরিহার্য হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, এছাড়াও আমাদের এই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এখন প্যারাসিটামল সিরাপ থেকে শুরু করে এক্স-রে ফিল্মের সংকট তীব্র। এই হাম টিকা না থাকার কারণে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। পাশাপাশি আপনি কিছুক্ষণ আগে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন, নির্ধারিত ডাক্তার থেকে প্রায় 13 জন ডাক্তার এখান থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে ডেপুটেশনে অন্যান্য জায়গায় স্থানান্তরিত হওয়ার কারণে চিকিৎসা সংকট নিয়মিত লেগেই থাকে। এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে গড়ে প্রায় প্রতিদিন 106 জন রোগী নিয়মিত ভর্তি থাকে, যে কারণে হাসপাতালের নির্ধারিত এরিয়ার বাইরেও বিছানা করে চিকিৎসকদের বিশেষ সহযোগিতায় সেখানে রোগী দেখতে রাখতে হয়। এছাড়াও এই হাসপাতালের অ্যাম্বুলেন্সের 2টি অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও একটি অচল অ্যাম্বুলেন্স রয়েছে। সচল অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য আমি বিশেষ দাবি করছি। সম্মানিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আমাদের খুবই প্রতিবেশী হওয়ার কারণে তিনি ঈদের দিন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন। এই জন্য আমি বিশ্বাস করি দ্রুতই এই সমস্যাগুলোর সমাধানের ব্যাপারে সম্মানিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর 2 মিনিটের আলোচনার পর্ব এখনই শেষ হলো। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি পাবনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ দৃষ্টি আকর্ষণের নোটিশ। এত দ্বারা নোটিশ দিতেছি যে সংসদের অধ্যকার বৈঠকে আমি নিম্নলিখিত জনগুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। অতএব এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করিতেছি। উপস্থাপনীয় বিষয় পদ্মা ব্যারেজ নির্মাণ প্রসঙ্গ। বাংলাদেশের প্রায় 1/3 জলভূমি ভারতের ফারাক্কাবাদের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। ফারাক্কাবাদের ক্ষতিকর প্রভাবের কারণে ফসল, মাছ, বনায়ন, জীব বৈচিত্র্য প্রভৃতির ক্ষেত্রে উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। এছাড়া নদীর নাব্যতা না থাকায় প্রতি বছর নদী শুকিয়ে ব্যাপক হারে চরাঞ্চলে পরিণত হচ্ছে। একই সাথে নৌ চলাচল, নদী প্রাণ অকার্যকর হয়ে যাচ্ছে। সুন্দরবন সহ বিস্তীর্ণ বনাঞ্চল বন্যাতীতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এ কারণে দেশের 1/3 জলভূমি স্থলভূমি রক্ষার জন্য পদ্মা ব্যারেজ নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি এই বিষয়ে আপনার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়টি সকলের দৃষ্টিতে নিয়ে এসেছেন। জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। পদ্মা ব্যারেজ প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের 19টি জেলার 120টি উপজেলা সরাসরিভাবে উপকৃত হবে মাননীয় স্পিকার। এবং এর বাহিরে আমরা যে সমীক্ষা করেছি, সরাসরি 19টি জেলার পর আরও 5টি জেলা বাহ্যিকভাবে এর উপকার লাভ করবে, যার কারণে এই প্রজেক্টকে আমরা বলছি যে বাংলাদেশের একটা মাস্টার মাইন্ড প্রকল্প মাননীয় স্পিকার। এই প্রকল্পটি পদ্মা নদীর পানি দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবন জীবিকা, কৃষি, মৎস্য, পরিবেশ এবং মানুষের টিকে থাকার জন্য অন্যতম ভিত্তি। আর সেই ভিত্তির কেন্দ্রেই রয়েছে পদ্মা নদী। পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা 2004 সালে শুরু হয়েছিল এবং এই সমীক্ষা শেষ হতে 2013 সাল পর্যন্ত লাগে মাননীয় স্পিকার। উক্ত সমীক্ষায় ব্যারেজ নির্মাণের জন্য সুপারিশ করা হয় এবং বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, এই ইশতেহারে পদ্মা ব্যারেজকে নির্মাণ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রকল্পটির ডিপিপি প্রণয়নপূর্বক অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করেছে। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় 34,497.25 কোটি টাকা মাননীয় স্পিকার, এবং এর বাস্তবায়ন কাল ধরা হয়েছে 2026 থেকে 2033। আমরা যেসব এলাকায় এই যে সরাসরি উপকার বা সুবিধাভোগী অঞ্চল হিসাবে ধরে নিয়েছি, সেসব এলাকায় প্রায় 28.80 লক্ষ হেক্টর জমিতে সেচের জন্য প্রয়োজনীয় পানির সংস্থান নিশ্চিত হবে। ব্যারেজ ডেককে সড়ক সংযোগ, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন স্থাপনের ভিত্তি হিসাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে মাননীয় স্পিকার। আনুমানিক 113 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন সম্পাদন হবে। কৃষি ও মৎস্য খাতে বার্ষিক উৎপাদন ধান প্রায় 23.90 লক্ষ মেট্রিক টন এবং মৎস্য প্রায় 2.34 লক্ষ মেট্রিক টন বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। ভূমি উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে 7টি স্যাটেলাইট শহর প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ভিত্তি তৈরি এবং 3,450 একর এলাকায় প্রায় 1,50,00,000 পরিবারের
আধুনিক আরবান ফ্যাসিলিটি সম্বলিত রুরাল টাউনশিপ গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে মাননীয় স্পিকার। এই প্রকল্প বাস্তবায়নের ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 9.27 লক্ষ স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বার্ষিক আনুমানিক প্রায় 8,000 কোটি টাকার সমপরিমাণ সামাজিক ও অর্থনৈতিক রিটার্ন অর্জন হবে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, আপনি এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 1961 সালের এই প্রকল্পটি প্রেসিডেন্ট জিয়া যখন ক্ষমতায় তখন এটাকে আবার কার্যকর উদ্যোগ নেওয়া শুরু করেন। দীর্ঘদিন অবহেলায় থাকে বেগম খালেদা জিয়া সরকার এর কার্যক্রম শুরু করেন। সৌভাগ্য তারেক রহমানের সরকার ধারাবাহিকভাবে এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশবাসী উপকৃত হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু এইটা না, আমাদের যে সময় বিশেষ করে এই পূজা পার্বণে যেভাবে রাস্তাঘাটের অচল অবস্থা হয়, যোগাযোগ ব্যবস্থার আমরা একটা বিকল্প সুবিধা পাবো, যেটা আমাদের ওয়াই প্যাটার্ন পদ্মা সেতু বানানোর জন্যে 1/4 খরচে আমরা যোগাযোগ ব্যবস্থার প্রভূত পরিবর্তন করতে পারবো। বিশেষ করে রাজবাড়ির অঞ্চল, আমাদের পাবনা রাজশাহী অঞ্চল এবং আমাদের মানিকগঞ্জ এই অঞ্চলে আমরা একটা নতুন যোগাযোগের দিগন্ত ফিরে পাবো যদি আমরা এই ব্যারেজটার সাথে এই আউটপুট আমরা পাবো। আপনাকে ধন্যবাদ। এই প্রকল্পের সাথে যোগাযোগ মন্ত্রী যদি এই প্রকল্পটা চিন্তা করে তাহলে আমরা দেশবাসী এর দ্বারা প্রভূত উপকৃত হব। আপনাকে মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য সম্পর্ক প্রশ্নে যে প্রশ্নটি উত্থাপন করেছেন, যদিও এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে রিলেটেড নয়, তারপরও আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে শুধু এটাই বলবো যে ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে প্রয়োজনীয় পানি প্রবাহ না থাকায় পদ্মার প্রধান শাখা নদীসমূহ যেমন গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙ্গা, চন্দনা, বারাসিয়া, বড়াল, ইছামতি প্রভৃতি নদী ব্যবস্থা আজ প্রায় মৃতপ্রায় হয়ে পড়ছে। এসব নদীতে পানির স্বল্পতার কারণে পরিবেশ, কৃষি, নৌ চলাচল ও জনজীবনে গুরুতর নেতিবাচক প্রভাব পড়েছে। পদ্মা ব্যারেজ নির্মিত হলে ব্যারেজের মাধ্যমে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রয়োজনীয় পানি সরবরাহ করা সম্ভব হবে। এর ফলে শুধু শুষ্ক মৌসুমে নয়, সারা বছর জুড়ে উক্ত নদীসমূহ এবং তাদের শাখা প্রশাখা ও সংযুক্ত খালসমূহে পানি প্রবাহ বজায় থাকবে, পলি জমা ব্যাপকভাবে হ্রাস পাবে। ওনার সম্পর্ক প্রশ্নের উত্তরে আমি শুধু এটাই বলবো, এই ব্যারেজ এবং যে পাশাপাশি শাখা নদীসমূহ রয়েছে, আমরা আমাদের সড়ক মন্ত্রীর দৃষ্টিতে এইভাবে নিয়ে আসবো এবং আমাদের মন্ত্রণালয় থেকেও সহযোগিতা থাকবে। আন্তঃ মন্ত্রণালয় একটা বৈঠক করে আমরা যেন এর সঙ্গে সড়কের সংযোগস্থল উন্নয়ন করতে পারি, সেদিকে আমাদের যাচাই বাছাই শেষেও বিশেষ নজর থাকবে। আমি ওনাকে আশ্বস্ত করছি যে আন্তঃ মন্ত্রণালয় একটা মিটিংয়ের মধ্য দিয়ে আমরা এই প্রজেক্টে সংযোগ সড়কের সহায়তা ওনাদের এই 24টা জেলায় কিভাবে দিতে পারি সেদিকে আমরা বিশেষভাবে নজর দিব। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আমি এখন বরিশাল 3 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিনকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পরে শোনানোর জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি অত্যন্ত ক্ষোভ এবং দুঃখের সাথে ব্যথা বেদনা নিয়ে 71 ধারা অনুযায়ী আমার নির্বাচনী এলাকা বরিশাল 3 বাবুগঞ্জের একটি জনগুরুত্বপূর্ণ দুর্ভোগ বিষয়ে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার অঞ্চলটি বাংলাদেশের মধ্যে সবচাইতে দুর্ভোগ এলাকার অঞ্চল।
এইখানে দীর্ঘ 17 বছর কোনো রাস্তাঘাট হয়নি, একটা ইটের ছোঁয়াও পড়েনি। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, কোনো একটি মাটির রাস্তাও সেখানে তৈরি হয়নি, যে কারণে কৃষি পণ্য পরিবহন এবং রুগী পরিবহন, এমনকি ঠেলাগাড়ি পর্যন্ত কোনো রাস্তা দিয়ে চলে না। আমার জানা নাই যে এখনো কোনো অঞ্চলে বাসের সাক্ষ্য আছে কিনা। মাননীয় স্পিকার, আমি গিয়েছিলাম জুলাই সনদের শহীদ হওয়া আমাদের এক আমিনুর রহমানের বাড়িতে। সেই বাড়িতে ঢোকার সময় আমাকে বাসের সাক্ষ্য দিয়ে কোনোভাবে যেতে হয়েছে। মাত্র 15 মিনিটের রাস্তা বাবুগঞ্জ থেকে, সেখানে আমাকে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। এ হয়েছে রাস্তার অবস্থা। মাননীয় স্পিকার, এখানে শুধু এই অবস্থাই না, এমন অবস্থার সৃষ্টি করে রেখেছে যে খাদা খন্দ কোনো কিছুর উপরেই কোনো ইট বা মাটি ফেলানো হয় নাই। এই অঞ্চলের মানুষ গত নির্বাচনের পূর্বে মানুষকে আমি ওয়াদা করেছিলাম, যদি ধানের শীষে আপনারা ভোট দেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এবং তিনি প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ এই অঞ্চলের এই যে জনদুর্ভোগ, এই দুর্ভোগ থেকে মানুষ রেহাই পাবে। মাননীয় স্পিকার, আর একটা কথা না বললেই নয়। বাবুগঞ্জ থেকে তার দেহেরগতি ইউনিয়নে যেতে 4 ঘন্টা সময় লাগে। আরেকটি জায়গা আছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন, সেইখানে যেতে আরো সময় বেশি লাগে। এই দুটি জায়গায় যদি দুটি অন্তত ছোট ছোট ব্রিজ করা যায়, তাহলে পরে 15 মিনিটে এই দুইটি অঞ্চলে যাওয়া একেবারেই সহজ। মাননীয় স্পিকার, না হলে পরে মানুষের দুর্ভোগের আর কোনো সীমা থাকে না। সেজন্য আমি মাননীয় পল্লী উন্নয়ন এবং স্থানীয় সরকার সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে আমার এলাকার এই রাস্তাঘাট অন্তত পুনর্নির্মাণ করে হোক, সংস্কার করে হোক, উন্নততর করা, অন্যথায় মানুষের দুর্ভোগের আর সীমা থাকবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন যে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ের উপর নোটিশ দিয়েছেন, তার উত্তরে আমি তাকে জানাতে চাই যে তিনি যে কোনো সময় আমাদের মন্ত্রণালয়ে এসে তার এই সমস্যাগুলো আমাদেরকে লিখিতভাবে জানালে আমরা অবশ্যই তার সমস্যাগুলো দূর করবার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে স্পেশাল কনসিডারেশনের জন্য। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব জয়নাল আবেদিন, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি তো আগেই বলেছি যে এরকম অঞ্চল বাংলাদেশের দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নাই। তবে আমি এর পরবর্তীতে আমি উত্থাপন করব, অবশ্য সেটা আমাদের এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নয়। একটি ব্রিজ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তড়িঘড়ি করে উদ্বোধন করে এসছেন, কিন্তু কাজ ইনশাআল্লাহ শুরু হয় নাই। এই বৃষ্টি না হওয়ার কারণে
এইখানে বাবুগঞ্জ, মুলাদি, বরিশাল, মেহেন্দিগঞ্জ, হিজলা এই অঞ্চলের মানুষের আসা যাওয়ার জায়গা। মাননীয় স্পিকার, এই বৃষ্টি শুধুমাত্র লোক দেখানোভাবে শুধুমাত্র একটা উদ্বোধন করে এসেছেন, কিন্তু পরবর্তীতে আর কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। কাজেই আমি আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীকে বলতে চাই, কবে নাগাদ এই বৃষ্টির কাজ শুরু হবে এবং মানুষ দুর্ভোগ থেকে রেহাই পাবে? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি তো আমার আগের ওনার প্রশ্নের আগের যে বিষয়টা ছিল সেটাতে বলেছি যে উনি যদি দয়া করে আমাদের মন্ত্রণালয়ে এসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, তাহলে আমরা যথাশীঘ্র সম্ভব তার এই সমস্যার সমাধান করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন রংপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আক্তার হোসেনকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ এবং খুবই বেদনাদায়ক একটা বিষয় আমি সংসদের নজরে আনার জন্য এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনার জন্য উপস্থাপন করছি। আপনারা সকলে জেনে থাকবেন যে বাংলাদেশে হঠাৎই হামের প্রাদুর্ভাব হচ্ছে। আমাদের অসংখ্য শিশু হামে আক্রান্ত হচ্ছেন এবং এখনো পর্যন্ত গত 3 সপ্তাহে হামে সাসপেক্টেড মৃত্যুর সংখ্যা 115+ এবং কনফার্মড মৃত্যু প্রায় 20 জনের মতো গত 3 সপ্তাহেই। এভাবে সারা দেশে হাজার হাজার শিশুরা তারা হামে আক্রান্ত হচ্ছেন। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে গত 8 বছর যাবত হামের টিকা দেওয়া হয় নাই। এই তথ্যটা আসলে সঠিক তথ্য কিনা সেটা নিয়েও যারা হামের টিকা প্রদান করে থাকেন, মাঠ পর্যায়ের কর্মীরা আছেন, তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বা এক ধরনের ভিন্নমত আমরা খেয়াল করেছি। সেক্ষেত্রে যদি হামের টিকা না দেওয়া হয়ে থাকে 2024 বা তার পরবর্তী সময়গুলোতে, সেক্ষেত্রে কেন দ্রুত গতিতে যারা 0 ডোজের শিশুরা ছিলেন তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা হলো না বা তার জন্য একটা ক্যাম্পেইনের ব্যবস্থা করা হলো না, সেটা আমাদেরকে অবাক করে মাননীয় স্পিকার। সব কিছু মিলিয়ে আমরা প্রথমত আগেই একটা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি এবং পরবর্তীতে আমাদের শিশুরা যখন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এসেছেন, আমরা জানি যে হামের চিকিৎসার জন্য আইসোলেশনের প্রয়োজন হয়, কিন্তু আমাদের হসপিটালগুলোতে আইসোলেশন ফ্যাসিলিটিস একেবারেই নাই। উপজেলা পর্যায়ে নাই, জেলা পর্যায়ে নাই, এমনকি যেগুলো আরও বড় বড় হসপিটাল আছে সেই জায়গাগুলোতেও নাই। বিশেষত রাজশাহী অঞ্চলের কথাটা এখন বেশি নজরে আসছে এবং যে আইসিইউ বা এনআইসিইউগুলো প্রয়োজন হয় সেই পর্যাপ্ত আইসিইউ বা এনআইসিইউ এরও ব্যবস্থা নাই। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখা গেছে যে আমাদের দেশে হামের টিকা দেওয়া হয় 9 মাস বয়স থেকে, কিন্তু এখন হামের যারা আক্রান্ত শিশুরা আছেন তারা আসলে 6 মাস বয়স বা তারও কম বয়স থেকে তারা হামে এটা আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে আমাদের যারা সরকারের চাকরিতে যারা রোগতত্ত্ব বিশারদ যারা আছেন তারা কেন এই বিষয়টা আগে থেকে ফাইন্ড আউট করতে পারলেন না এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না? সেক্ষেত্রে মন্ত্রণালয়ের অধীনে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যেসব কর্মকর্তারা আছেন তাদের ফেইলিওরটা কোথায়, সেই বিষয়গুলো নিয়ে এবং হামের এই প্রাদুর্ভাব মোকাবেলা করে আইসোলেশন ফেসিলিটিস, আইসিইউ ফেসিলিটিস, ডাক্তারদের জন্য সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা গ্রহণ করে হাম বিষয়টাকে একটা তড়িৎ গতিতে সমাধানের দিকে নিয়ে আসার জন্য, আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য, মৃত্যু থেকে বাঁচানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা আছে কিনা এবং সেটা কী ধরনের পরিকল্পনা, সেই বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেনকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে নোটিশ প্রদানের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ওনার নোটিশের জবাবে উত্তর দেওয়ার আগে মাননীয় স্পিকার, আমি দু একটি কথা বলতে চাই। মাননীয় সংসদ সদস্য
ওনার যে নোটিশটি দিয়েছেন, নোটিশটি উত্থাপন না করে উনি কিন্তু একটা ন্যারেটিভ সাবমিট করেছেন সংসদের সামনে, যেটার জন্য আমার কাছে পর্যাপ্ত উত্তর রয়েছে, যে উত্তরে উনি সন্তুষ্ট হবেন। কিন্তু ওনার নোটিশটা ছিল শুধু উত্থাপনটা করা এই বিষয়টিতে, ওই মিজেলসের ব্যাপারে। যাই হোক, উনি যে প্রশ্নটা, যেই উত্থাপনটা এখন করেছেন, এটা যদি পরবর্তীতে প্রশ্ন আকারে করেন, আমি ওনাকে ন্যারেটিভ উত্তর দিয়ে দিব। বর্তমান যে নোটিশটি আমি হাতে পেয়েছি তার উত্তরে মাননীয় স্পিকার আমি জানাচ্ছি, বর্তমানে দেশে বিভিন্ন দুর্গম ও জনবহুল অঞ্চলে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় টিকাদান বঞ্চিত শিশুরা নিউমোনিয়া ও অন্ধত্ব সহ মারাত্মক প্রাণ ঝুঁকিতে রয়েছে। এইটা লিখে উনি নোটিশটা দিয়েছে। মাননীয় স্পিকার, আমি উত্তরটা পড়ে শোনাচ্ছি। মাননীয় সদস্য উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য ওনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, অতীতের সরকারগুলির সম্পূর্ণ ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে, সরকারগুলোর বলতে ফ্যাসিস্ট সরকার এবং জাস্ট ইমিডিয়েট পাস্ট যে গভর্নমেন্ট গিয়েছে ওদেরই মিন করতেছি মাননীয় স্পিকার, ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। দেশের সর্বশেষ হাম রুবেলার ক্যাম্পেইন 2020 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 5.5 বছর যাবৎ কোনো ক্যাম্পেইন পরিচালিত হয়নি। মাননীয় স্পিকার, এখানে আপনাকে জানানোর জন্য বলতে চাই, প্রতি 4 বছর পর হাম রিবেলার এই ক্যাম্পেইনটি হওয়ার কথা ছিল প্রতি 4 বছর পর পর। মাননীয় স্পিকার, সেইটা গত 5.5 বছর যাবৎ হয় নাই, ফলে নিউবর্ন বেবি এবং লেফট আউট বেবিজের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, যারা এখন হামে আক্রান্ত হচ্ছে। এছাড়া টিকা ক্রয়, সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় পূর্ববর্তী দুটো সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ও দীর্ঘসূত্রিতার ফলে টিকার মজুতে মারাত্মক সংকট তৈরি হয়। এর পরিণতিতে দেশব্যাপী হামের টিকা সহ আরও 6 ধরনের গুরুত্বপূর্ণ টিকার অভাব দেখা দেয়, যার কারণে বহু শিশু নিয়মিত টিকাদান সেবা থেকে বঞ্চিত হয় এবং সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে পড়ে, যার ফলাফলে বর্তমান সংকট তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, নানা প্রতিকূলতা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং পরামর্শে আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা গতকাল 5 এপ্রিল থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছি। প্রথম ধাপে সারা বাংলাদেশের 18টি জেলা এবং 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম রিবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছি, যার মধ্যে 5টি স্পটে আমি সহ আমার প্রতিমন্ত্রী সহ আমাদের কর্মকর্তাগণ আমরা সশরীরে হাজির থেকে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। এই কর্মসূচির আওতায় মাননীয় স্পিকার, 6 মাস থেকে 5 বছরের কম বয়সী অর্থাৎ 59 মাস, 1 মাস কম 5 বছর সকল শিশুকে ক্রাশ প্রোগ্রাম হামের টিকা প্রদান করা হচ্ছে। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, আমাদের জন্য এটা একেবারে ফার্স্ট স্টার্ট। আমরা একটা ব্যর্থতা থেকে নিজেদেরকে নিয়োজিত করে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বিচক্ষণ নেতৃত্বে টিকাদান কর্মসূচিটা শুরু করে আমাদের একটা সফলতা গতকাল হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল গতকাল 30টি উপজেলায় 76,000 শিশুকে আমরা টিকা দেব। আলহামদুলিল্লাহ মাননীয় স্পিকার, আমরা 73,000 শিশু আমাদের এই আওতায় গতকাল টিকা গ্রহণ করেছে, যা 96% অর্জন আমাদের মন্ত্রণালয়ে। আগামী 12 এপ্রিল হতে মাননীয় স্পিকার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এবং আগামী 3 মে হতে সারা দেশে অবশিষ্ট সিটি কর্পোরেশন ও জেলাগুলিতে আমরা এই জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, টিকাদানের পাশাপাশি আমরা শুধু টিকাদান চালাচ্ছি না, এর পাশাপাশি হামে আক্রান্ত এবং ঝুঁকিতে থাকা শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হচ্ছে গতকাল থেকে। মাননীয় স্পিকার, জরুরি ভিত্তিতে দেশের প্রতিটি জেলায় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য ভিটামিন A ক্যাপসুল 1 লক্ষ ইউনিট অর্থাৎ 7,500 পিস এবং 1 বছর এবং 5 বছরের কম বয়সী শিশুদের জন্য 2 লক্ষ ইউনিট 15,000 পিস করে ভিটামিন A ক্যাপসুল জেলায় বিতরণ করা হচ্ছে, যা আক্রান্ত শিশুদের চিকিৎসায় এই সংকট মোকাবেলার জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য
দেশের সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড, যেটা আপনি বলেছেন, আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। আমাদের হাতে মাননীয় স্পিকার, এমন দোয়া করি না যে রুগী বাড়ুক, কিন্তু যতই বাড়ুক না কেন প্রত্যেকটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী হাসপাতালে আরো 250 আইসোলেশন বেড ব্যবস্থা করা হচ্ছে। আমাদের যদি কোনো রুগী আসে, দোয়া করেন যাতে না আসে, আমরা প্রস্তুত আছি। আইসিইউ ইউনিট প্রস্তুত আছে, আমাদের ভেন্টিলেটরও প্রস্তুত আছে। শুধু ভেন্টিলেটর না, আমাদের আইসিডিডিআর বেড, একজন ডাক্তার তাহমিদ, উনি অত্যন্ত স্বল্প খরচে, মাত্র 300 টাকা খরচে নতুন অক্সিজেন ইনফ্লো অ্যান্ড আউটফ্লোর একটা মেশিন মানে সিস্টেম আবিষ্কার করেছে, যেটা দিয়ে যে কোনো হাসপাতালে যে কোনো সময় আমরা যে কোনো হামের রুগীকে এখন অক্সিজেন প্রবাহ দিতে পারি লাঙের ভিতরে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সকল স্বাস্থ্যকর্মীদের এই জরুরি অবস্থায় সকল ছুটি বাতিল করা হয়েছে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় নিবিড় মনিটরিং ও তদারকি বৃদ্ধি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে টিকা ক্রয় কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া উন্নয়ন সহযোগী সংস্থার হু অ্যান্ড ইউনিসেফ ইত্যাদির সাথে সমন্বয় জোরদার করা হয়েছে। আমরা সকল অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছি। আজকেও ওয়ার্ল্ড ব্যাংক আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে সকালে মিটিং করেছে। তারা বিভিন্নভাবে এই হামকে মোকাবেলা করার জন্য, এই রিবেলাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা মন্ত্রণালয় থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে হেড করে আমরা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি ওনাদের সাথে কাজ করার জন্য সচিব আমরা করে দিয়েছি। আরো অনেক গ্র্যান্ট এবং এইডস এই খাতে আমরা পাবো ইনশাল্লাহ। অংশীজনের সঙ্গে সমন্বয় দেখা আওতায় আসে, প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত থাকে। আমরা বিশ্বাস করি এই সমন্বিত ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে অতি দ্রুত হাম সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পরিশেষে আরো জানাচ্ছি, আমরা করোনাকালীন অব্যয়িত 604 কোটি টাকা দিয়ে আমরা ইউনিসেফ থেকে আরো হামের টিকা এবং অন্যান্য টিকা আমরা কালেকশন করতেছি। ভবিষ্যতে আমাদের কোনো সময় টিকার কোনো আমাদের শর্টেজ পড়বে না। আমরা অলওয়েজ আমাদের হাতে টিকাতে আমরা সমৃদ্ধশীল থাকব। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। এক্সিলেন্ট, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। টিকাদান কার্যক্রম শুরু করার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি একটা বিষয় একটু জানা রাখার প্রয়োজন, যে মাননীয় মন্ত্রী যেভাবে আইসোলেশন ফেসিলিটিস বানানোর কথা বলছেন, বা যেভাবে তিনি আইসিইউ এবং এনআইসিইউ এর কথা বলছেন, মাঠের পরিস্থিতি কিন্তু তেমনটা নয়। আমরা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পত্র পত্রিকা মারফত আমরা জানতে পারছি যে অনেকেই হাসপাতালগুলোতে যাচ্ছেন, কিন্তু যাওয়ার পরে তারা আইসোলেশন ফ্যাসিলিটিস পাচ্ছেন না এবং তারা আইসিইউ ফ্যাসিলিটিসও তারা পাচ্ছেন না। এটা কি সরকারের তরফ থেকে বরাদ্দ করা হচ্ছে, কিন্তু হাসপাতালে যারা আছেন তাদের কোনো গাফিলতি বা হাসপাতাল ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা যেটা আছে তার ত্রুটির কারণে এটা হচ্ছে কিনা সে ব্যাপারে মন্ত্রণালয়ের তরফ থেকে মাননীয় মন্ত্রীকে উদ্যোগ গ্রহণ করার জন্য বলছি। আর একটা বিষয় উনি বলেছেন যে করোনার কালীন একটা বাজেট অতিরিক্ত ছিল, যেটা এখন নিয়ে এসে এখানে কাজে লাগানো হচ্ছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। এই বিষয়ে একটা প্রসঙ্গত বিষয় মনে করিয়ে দেওয়া প্রয়োজন। বাংলাদেশে স্বাস্থ্য খাতে যে পরিমাণে বাজেট বরাদ্দ করা হয় সেই পরিমাণে বাজেট কিন্তু ব্যয় করা হয় না। যেমনটা দেখা গেছে যে 2024-25 অর্থ বছরে স্বাস্থ্য খাতে বাজেট ছিল 41,407 কোটি টাকা, সেখানে সংশোধিত বাজেট হয়েছিল 29,782 কোটি টাকা, অর্থাৎ 11,000 কোটি টাকা কিন্তু অব্যবহৃত থেকে গেছে। আবার অপারেশনাল যে বাজেট ছিল সেটা ছিল 19,973 কোটি টাকা এবং সেটা খরচ হয়েছে, সংশোধিত আকারে এসেছে 13,603 কোটি টাকা, অর্থাৎ সেখানেও প্রায় 6,000 কোটি টাকা কিন্তু অব্যবহৃত থেকে গেছে। আমাদের মোট বাজেটের মাত্র 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়, জিডিপির যেটা 1%-রও কম, এবং আমাদের আসলে আউট অফ দ্য পকেট, পিপলের পকেট থেকেই প্রায় 70% স্বাস্থ্য খাতে তাদেরকে খরচ করতে হয়। সে ব্যাপারে সামনে বাজেটও আসছে, সেই বাজেটের সময়টাতে এই স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ করা হবে কিনা, এবং যে বাজেট বরাদ্দ করা হয় তার 25% যে অব্যবহৃত থেকে যায়, সেই 25% অব্যবহৃত না থেকে আরো বাজেট বৃদ্ধি করে স্বাস্থ্য খাতে আইসোলেশন ফেসিলিটিস, আইসিইউ ফেসিলিটিস এবং অন্যান্য যেসব যন্ত্রপাতিগুলো প্রয়োজন রয়েছে সেগুলোর মজুদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। plenty of questions, মাননীয় স্পিকার। নাম্বার ওয়ান, যেটা উনি বলেছেন মিডিয়াতে এবং উনি যা জানেন, আমি যা বক্তব্য রেখেছি সরেজমিনে সেটা পাচ্ছেন না। মাননীয় সংসদ সদস্য, ভালো কাজ আদায় করতে হলে মানুষের উপর কিছু প্রেশার রাখা হয়। আমার মনে হয় মিডিয়া আমাদেরকে ওই প্রেশারটাই রাখছে। আমাদের একটা হসপিটালে আইসোলেশন ওয়ার্ডের কোনো ঘাটতি নেই। আপনাকে আমি অনুরোধ করব, আপনি আমার সাথে কালকে চলেন, কোনটায় দেখবেন প্রত্যেকখানে আমাদের ব্যবস্থা করে রাখা হয়েছে মিজেলস রোগের জন্য। এবং ভেন্টিলেটর আমাদের মন্ত্রণালয়ের রেডি আছে, যখন যেখানে প্রয়োজন আমরা ভেন্টিলেটরও দিয়ে যাচ্ছি। কাজে এই ব্যাপার আপনাকে আমি নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ আমাদের আইসোলেশন অভাব। আপনি রাজশাহীতে খবর নেন, ওইখানেও আমরা গতকাল আলাপ করেছি, আমাদের সব কিছু রেডি আছে। দুই নম্বর যেটা বলেছেন আইসিউর কথা, দেখেন আইসিইউ ইচ্ছা করলে এখনই করা যায় না। আইসিইউ আমাদের প্রত্যেকটা জায়গায় এই মিজেলস আসার পরে আমরা করেছি। এমনকি আপনাকে বলি 18 ঘন্টায় আইসিইউ ওয়ার্ড আমরা চালু করেছি ইনফেকশাস ডিজিজ সেন্টারে। যখন একটা রোগী মারা গেল মধ্যরাতে, সেখানে আমি, আমার সচিব, আমাদের ডিজি আমরা গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তদারকি করেছেন, আমরা সেখানে গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, প্রথম আমি শুনি না, আই হার্ড ফ্রম হিম যে একজন রোগী মারা গেছে। কাজে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার বিচক্ষণতার জন্য। ওখানে গিয়েছি, ওই একটা আইসিইউ ইউনিট যেটা ক্লোজড ছিল, আফটার দ্য ক্লোজার অফ দ্য প্রজেক্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক, that ICU had been closed by World Health Organization. আমরা 18 ঘন্টার ভিতরে ওই আইসিইউ খুলেছি, আমরা অ্যাটাচমেন্টে ডাক্তার দিয়েছি, আমরা নার্স দিয়েছি, আয়া দিয়েছি, অ্যানেস্থেশিয়ার লোক দিয়েছি এবং পরিপূর্ণভাবে চালু করেছি। আপনি জানেন রাজশাহীর কথা, 11 দিনে 33টা বেবি মারা গিয়েছিল। আমরা খবর পাওয়ার পরের দিনের ভিতরে আমরা ভেন্টিলেটর দিয়েছি, আমাদের সচিব ডিজি সবাই গিয়েছে, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখে ওইটা আমরা মানে আইসিইউ ইউনিট খুলে আমরা একদম ফুললি ফার্নিশড করেছি। আমাদের রোগী এখন একটা আল্লাহর রহমত কোনো ক্যাজুয়ালিটিস নেই। আরেকটা যেটা বাজেটের কথা বলেছেন, এখনও তো আমরা বাজেট দেইনি মাননীয় সংসদ সদস্য। ওয়েট অ্যান্ড সি হোয়াট উই গিভ, হোয়াট উই স্পেন্ড। ইনশাল্লাহ ট্রান্সপারেন্টলি, honestly, sincerely, whatever the budget shall be granted by our Honorable Prime Minister and this House, we must spend it on the real grounds of necessity of the health. ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র। আমি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন 2009 এর 15(4) ধারা অনুযায়ী 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিকের